আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সের লেকচার 4। সো প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা হচ্ছে বেসিক গেটগুলো নিয়ে আলোচনা করেছিলাম, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। এরপরে হলো কি এদেরকে আমরা ইউনিভার্সাল গেট কোনগুলোকে বলা যায়, যেমন ন্যান্ড অ্যান্ড নট, ইউনিভার্সালিটি অফ ন্যান্ড অ্যান্ড নট গেট নিয়ে একটু ডিসকাস করা হয়েছিল। নেক্সট হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান ফাংশনগুলোকে কিভাবে সিম্পলিফাই করা যায়, ওই সিম্পলিফাইড যে আমরা ফাংশনটা পাচ্ছি ওই আউটপুটটাকে দিয়ে আমরা কিরকম ভাবে গুলো গিয়ে ফাংশন ড্র করতে পারি, মানে হচ্ছে সার্কিট, লজিক সার্কিটটা ড্র করতে পারি, এগুলো দেখানো হয়েছিল। এছাড়াও হলো আপনাদেরকে টাইমিং ডায়াগ্রাম সম্পর্কে পড়ানো হয়েছে, যে টাইমিং ডায়াগ্রাম এক্সামে কিভাবে আসবে, যে আমার ইনপুটস গুলো দেওয়া থাকলে আউটপুটটা আমরা কিভাবে ফাইন্ড আউট করবো, এগুলো নিয়েও এলাবোরেটলি আলোচনা করা হয়েছে। আর ল্যাবে আপনার ডিফারেন্ট আইসি কিভাবে রিড করতে হয়, যে আমাদের হচ্ছে নাম্বারিং গুলো থেকে আমরা আইসির ক্যারেক্টারিস্টিক্স গুলো কিভাবে বুঝতে পারি, এগুলো নিয়েও হলো ইন ডিটেইলসে আলোচনা করা হয়েছিল। এগুলো সম্পর্কে কি কারো কোনো মানে কোয়েশ্চেন আছে লাস্ট ক্লাস পর্যন্ত? আর আইসির যে পিন কনফিগারেশন, আইসির পিন কনফিগারেশন গুলো আপনাদেরকে একটু দেখতে বলেছিলাম, যে আমাদের হলো কোন দুইটা পিন ইনপুট হিসেবে কাজ করে, কোন পিনটা আউটপুট হিসেবে কাজ করে, এগুলো হলো কি আমাদের যখন ল্যাব করতে যাব ল্যাবে হচ্ছে কাজে লাগে। সো লাস্ট ল্যাবটা কয়জন করেছিলেন একটু হাত তুলেন তো? আপনারা করেন নাই কেন? কি ল্যাবে করানো হয়েছিল এটা সম্পর্কে আইডিয়া আছে? তাহলে তো সমস্যা। যে ল্যাব করেছিলেন বলেন তো, আইসি গুলোর নাম্বার গুলো মনে আছে? কোনটা এন্ড গেট, কোনটা অর গেট, এগুলার আপনি একটা ভিডিও দিয়েছিলেন, এন্ড গেট হচ্ছে 743। যারা ল্যাব করেন নাই তাদেরকে দেখেন আমি একটা ডেটা শিট দিয়েছিলাম, ওই ডেটা শিটটা ওপেন করেন। এখানে বলা ছিল যে আমাদের কমন আইসি যেটা, ডেটা শিটটা আপনাদের গ্রুপে পাবেন, রেগুলার 14 and 15 ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে যান, যাওয়ার পরে দেখেন ওইখানে হচ্ছে একটা ল্যাব ম্যানুয়াল দেওয়া আছে, এক্সপেরিমেন্ট নং 1। তো ওর মধ্যে যাওয়ার পরে আপনারা হচ্ছে বিভিন্ন আইসি নাম্বার সম্পর্কে জানতে পারবেন, যেমন হচ্ছে এন্ড গেটের আইসি নাম্বার 7408, অর গেট হলো 7432, নট গেট এটাকে আমরা ইনভার্টারও বলে থাকি, নট গেট হচ্ছে 7404, ন্যান্ড গেট 7400, নর গেট হচ্ছে 7402। এরকম ভাবে প্রত্যেকটা আইসি আলাদা আলাদা হচ্ছে নাম্বার দেওয়া আছে। আর এখানে প্রত্যেকটা আইসিতে কয়টা করে ইনপুট থাকে, কয়টা করে আউটপুট থাকে, এগুলো আপনাদেরকে একটু জানতে হবে। যেমন এন্ড গেটের ক্ষেত্রে আমাদের নাম্বার অফ গেটস পার আইসি এখানে হচ্ছে 4, মানে ইনপুট হলো 2টা করে, যেমন আমরা কি করেছিলাম পিন 1 এন্ড পিন 2, এটা হচ্ছে আমাদের ইনপুট পিন থাকে, 3 থেকে আমরা আউটপুট নেই, রাইট? 4, 5 আমরা ইনপুট পিন থাকে, 6 থেকে আউটপুট নেই। 7 পিনটা হচ্ছে সবার জন্যই কমন, এটা গ্রাউন্ড পিন। 14 নাম্বার পিনটা হচ্ছে ভিসিসি, আর হ্যাঁ প্লাস ভিসিসি। এন্ড গেটের ক্ষেত্রে এই যে আমি একটা জিনিস আপনাদেরকে বারবার করে বলেছিলাম, যে সিকোয়েন্সটাকেও ভুল করবেন না, যে আমাদের একদম কর্নারের দিকে একটা ব্রেক মতো করা থাকে না, একটা গোল টাইপের থাকে সার্কেল, ওইখান থেকে আমরা 1 2 3 4 করে কাউন্ট করা স্টার্ট করি। তো সিকোয়েন্সিয়ালি হচ্ছে 7টা যায়। 8 নাম্বার যে গেটটা, ওই 8 নাম্বার গেটটা কিন্তু আবার আউটপুট, 9 10 হচ্ছে ইনপুট। এরকম ভাবে হচ্ছে পিন কনফিগারেশন গুলো আপনাদেরকে জানতে হবে। আর আরো কিছু জিনিস নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে হচ্ছে টিটিএল একটা টার্ম এসেছিল, যে ট্রানজিস্টর লজিক। তাহলে আমাদের এই যে যত আইসি গুলোর কথা বললাম, এরা বেসিক্যালি হচ্ছে টিটিএল 74 সিরিজের, যেমন আমার 7408, 7432, 740400, এগুলো সবাই কোন সিরিজের? টিটিএল 74 সিরিজের। সো এই জিনিসগুলো একটু মোটামুটি জানতে হবে, কারণ এটা থেকে আপনাদের হচ্ছে বারবার কোয়েশ্চেন করা হয়। আর টিটিএল এর ফুল ফর্ম হলো হচ্ছে ট্রানজিস্টর লজিক। আচ্ছা, আরো কিছু আছে, যেমন সিমস সিরিজের, ওদের আমরা ইকুইভ্যালেন্ট নাম্বার কনসিডার করি হচ্ছে 4000 দিয়ে। 4000 সিরিজের যে আইসি গুলো, যেমন 4081, 4071, এগুলাকে আমরা হচ্ছে সিমস সিরিজ কনসিডার করে থাকি। তো মোটামুটি এই সব কিছু নিয়ে আপনাদেরকে আলোচনা করা হয়েছিল। প্লাস হচ্ছে ওই বিভিন্ন ধরনের ভেরিয়েশন, যেমন 74 এর মাঝে একটা কোনো কিছু লেখা থাকলে তারপরে আবার 0803 এরকম থাকলে, হ্যাঁ এগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করেছিলাম। তো আশা করি যারা ক্লাস করছিলেন তারা হলো গিয়ে জানেন, আর যারা করেন নাই তাদের জন্য জাস্ট একটু শর্ট রিভিউ দিয়ে দিলাম। তো এর পরের দিন ইনশাআল্লাহ যখন আমরা ল্যাব করব তখন এগুলো আবার দেখবো, ঠিক আছে? তো আপনারা যে কাজটা করবেন, একদম মেইন পিন কনফিগারেশন যেগুলো আছে, যে আমার ইনপুট গেট কোনটা, আউটপুট গেট কোনটা,
বা হচ্ছে আমি এ বি সিকোয়েন্সে গেট 1 গেট 2 কিরকম ভাবে হচ্ছে ডিফাইন করি আইসি গুলোতে, এগুলো অবশ্যই সবাই একটু জেনে আসবেন। আর কমন কোন দুইটা আছে যেমন 7 আর 14, একটা হচ্ছে আপনার ভিসিসি, একটা গ্রাউন্ড, এগুলো হচ্ছে আপনাদেরকে নেক্সট ল্যাবে প্রথমে কোশ্চেন করা হবে। ম্যাম সিরিজ যদি চেঞ্জ হয় যেমন 400 বলবেন, ওইটা তখন সিমস সিরিজে চলে যাবে। আচ্ছা ওইটার ক্ষেত্রে কি ইনপুট আউটপুটের যে পিনগুলো ওইগুলো একই? হ্যাঁ, শুধু সিরিজটা হচ্ছে তখন চেঞ্জ হয়। ম্যাম এরকম সিরিজ কি মানে দুই ধরনেরই আছে নাকি? আমরা মেইনলি হচ্ছে আপনার 74 টিটিএল যেটা, ওইটাকেই মূলত হচ্ছে এই ধরনের লজিক সার্কিটের ক্ষেত্রে ওইটাকেই বেশিরভাগ ব্যবহার করা হয়। ঠিক আছে, ওই নাম্বারিং এর যে সিকোয়েন্সটা লিখে দিয়েছিলাম ওইটা কি কারো কাছে খাতায় লেখা আছে? যদি লেখা থাকে তাহলে যারা দিন ক্লাসে আসে নাই ওনাদেরকে একটু কাইন্ডলি দিয়ে দিবেন, কারণ ওইখানে হচ্ছে কি আমি কিন্তু পরের দিন আপনাদেরকে জিজ্ঞেস করবো। আজকে জিজ্ঞেস করার কথা ছিল কিন্তু অনেকেই যেহেতু ল্যাবটা করে না ওই জন্য আজকে এখান থেকে কোয়েশ্চেন করছি না। আর সিমস যেটার কথা বলতেছেন ওইটাকে আমরা বলি হচ্ছে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। তো সিমস এর বেসিকলি এখন আপনাদের যেহেতু পড়ানো হয় না ওইটার ডেপথে আপাতত আমি যাচ্ছিলাম। তো ওইখানেও যখন দেখবেন তখন হচ্ছে আমাদের এই যে পিন কনফিগারেশন যেগুলো আছে, যেমন হচ্ছে এন্ড গেটের ক্ষেত্রে নাম্বার অফ গেটস, নাম্বার অফ ইনপুটস, এগুলো নিয়ে আমরা তখন ইন ডিটেইলসে আলোচনা করবো ইনশাআল্লাহ। সো ওইখানে হলো শুধু একটা জিনিসই বলে রাখি, যেটা একটা কোয়েশ্চেন করছিল লেটস সে আমার যদি এন্ড গেটের কথা কনসিডারেশনে আনি, তাহলে আমাদের হচ্ছে যখন আমরা ইয়ার সিরিজটা দেখলাম টিটিএল সিরিজটা, তখন হচ্ছে আমাদের যে আইসি নাম্বারগুলো ছিল এখানে কি বলতাম যে ইনপুট হচ্ছে ফার্স্টের দুইটা পরেরটা আউটপুট, এরকম ভাবে বলতাম না। তো এই সিমস এর যখন এই C4 লেটস সে আমাদের এন্ড গেটটা যদি আমি কনসিডার করি ওইটা হচ্ছে C4 4081। ঠিক আছে, তাহলে এই যে 4081 ওইখানে হচ্ছে আপনার 1 আর 2 নাম্বার পিনটা ইনপুট হিসেবে কাজ করবে, 3 নাম্বার হচ্ছে আউটপুট হিসেবে কাজ করবে। আবার হলো 4 5 ইনপুট, 6 আউটপুট, 7 হলো গ্রাউন্ড, 8 আউটপুট, 9 10 ইনপুট, এই একই সিকোয়েন্সে যাবে। ওকে, বাট ওদের কনস্ট্রাকশন যেটা কনস্ট্রাকশনটা হচ্ছে এটা তুলনায় ডিফারেন্ট। সো আমরা এদের মানে ইন্টারনাল যে মেকানিজমগুলো আছে ওইগুলো একটু জানবো ইনশাআল্লাহ। আমার হচ্ছে গিয়ে টিটিএল সিরিজের সাথে সিমস সিরিজের মানে ডিফারেন্সটা কোথায় একটু বেসিকটা বলে রাখি। টিটিএল এ আমরা যখন হচ্ছে গিয়ে ইয়ার থেকে ভোল্টেজ দিচ্ছিলাম ফিক্সড 5 ভোল্ট দেওয়া লাগে না, আমরা কিন্তু এখানে ভোল্টেজটা ভ্যারি করতে পারি না। আমি আপনাদেরকে বারবার সার্কিট কানেকশন দেওয়ার আগে বলেছিলাম যে এটা হচ্ছে আমাদের ভিসিসি পিন যেটা, এটাকে আমরা 5 ভোল্টে স্টেবল রাখবো। কিন্তু আপনি যখনই হচ্ছে সিমস সিরিজের কথা কনসিডার করবেন ওইটার রেঞ্জ আছে একটা, যে আমি হচ্ছে 3 ভোল্ট, লোয়েস্ট 3 ভোল্ট থেকে আপ টু 15 ভোল্ট পর্যন্ত এখানে আমি ভ্যারি করতে পারবো। ঠিক আছে, তারপরে হচ্ছে পাওয়ার কনজাম্পশনের দিক থেকে আমি যদি চিন্তা করি সিমস যেটা আছে ওইটার পাওয়ার কনজাম্পশন আপনার খুবই কম, কিন্তু এখানে টিটিএল সিরিজ যেটা আছে ওইটার আমাদের পাওয়ার কনজাম্পশন হচ্ছে মডারেট টু হাই রেঞ্জের। তো এগুলো আপনারা হচ্ছে মোটামুটি জানতে পারবেন। তারপরে হলো কি আমাদের স্পিড, কোনটার স্পিড কেমন, আমি এই যে বললাম না যে টিটিএল সিরিজটা আপনার মোস্ট অফ দ্য কেস ইউজ করা হয় কারণ ওইটার স্পিডটা হচ্ছে অনেক ফাস্ট। আর আপনার হ্যাঁ টিটিএলটা, আর সিমস এর যেটা আছে ওইটার হচ্ছে কি স্পিডটা কম্পারেটিভলি স্লোয়ার দ্যান টিটিএল। ক্লিয়ার? তো আমাদের হলো কি আপনার বিভিন্ন ধরনের পাওয়ার কনজাম্পশন, নয়েজ ইমিউনিটি, স্পিড, এগুলোর উপর বেস করে কম্পারিজনগুলো পরবর্তীতে হচ্ছে আসবে যখন আপনারা মোটামুটি এটার বেসিকটা একটু ক্লিয়ার করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা সিমস এর ক্ষেত্রে কি 3 থেকে 15 ভোল্ট, 3 থেকে 15 3 থেকে 15 ভোল্টেজের মধ্যে যে ডিভাইসগুলো আছে ওইগুলো চালাতে পারবেন হচ্ছে সিমস এর ওই সিরিজগুলো দিয়ে। এখন যেটা আর এটা হচ্ছে ফিক্সড 5 ভোল্টের জন্য, কারণ আপনার এলইডি গুলো তো 5 ভোল্টের না বলে ভিতরে মনে কিছু দেওয়া আছে রেজিস্টার থাকে যাতে হচ্ছে এলইডিতে আপনার নষ্ট না হয়, কিন্তু আমরা 5 ভোল্টে দিচ্ছে। আপনি যদি এমনিতে সার্কিটের কানেকশন দিতেন তাও হচ্ছে আমরা 5 ভোল্টের বেশি এখানে হচ্ছে দিতে পারবো না, মানে এটা ফিক্সড 5 ভোল্টে কাজ করবে। ওকে, সো এবার একটু হচ্ছে থিওরিতে ব্যাক করি। থিওরিতে আমরা যখন করেছিলাম লাস্ট ক্লাসে তখন হলো কি আমাদের বুলিয়ান অ্যালজেব্রার এক্সপ্রেশনগুলো দেখেছি, তারপর এদেরকে কিভাবে সিম্পলিফাই করা যায়, ট্রুথ টেবিল দিয়ে ভেরিফাই করা, এগুলো সবকিছুই আপনাদেরকে দেখানো হয়েছিল। তো এটারই জাস্ট হচ্ছে স্লাইডটা তো লাস্ট দিন ওপেন করতে পারি না, এখন এই স্লাইডটা আপনাদেরকে একবার একটু গো থ্রু করাই। তো প্রথমত হচ্ছে বুলিয়ান টার্মিনোলজিস। সো ফার্স্ট অফ অল বুলিয়ান algebra, a branch of algebra that deals with logical operations and binary variables. আচ্ছা, আমরা এখানে যখন কাজ করেছিলাম আইদার 2 ভেরিয়েবলস 3 4 যেটাই হোক না কেন, কোনটা নিয়ে কাজ করি সবসময় বাইনারিকে নিয়ে না, 0 আর 1, ইন বিটুইন 0 and 1 হচ্ছে আমরা সব লজিকগুলো দেখি। যেমন আমি যদি একটা সার্কিট একটু রিভিউ করি,
যে লেটস আমাদেরকে একটা ফাংশন বলা ছিল, লেটস কনসিডার f is equal to x plus y prime z। তো প্রথমত এই বুলিয়ান এক্সপ্রেশনটাকে আপনাদেরকে যদি হচ্ছে ট্রুথ টেবিল দিয়ে ড্র করতে বলা হয়, তখন হলো আউটপুটে এই ধরনের একটা ট্রুথ টেবিল আপনারা পাবেন, আর লজিক সার্কিটটাও এখানে দেখানো আছে। তো যারা ক্লাস করেছিলেন আশা করি বুঝতে পারছেন যে এখানে কি কাজ করছি, আর যারা করেন নাই তাদের উদ্দেশ্যে জাস্ট একটু শর্ট রিভিউ করে দেই। আমাদের এখানে ভ্যারিয়েবল কয়টা? 3টা না? x y z। সো আমাদের হচ্ছে নাম্বার অফ রো যখন আমি কনসিডার করব, মানে আউটপুটটা যখন আমি আসতেছি, তখন এই টেবিলটা ড্র করার সময় আমার কতগুলো সংখ্যক হবে? 2 টু দি পাওয়ার n সংখ্যক। তাহলে আমার ইনপুট যেহেতু 3টা, এখানে আমার রো আসবে কয়টা? 2 টু দি পাওয়ার 3 করলে হয় হচ্ছে 8টা। তাহলে 8টা যদি হয়, প্রথমে আমরা সাজাবো কিভাবে? 4টা 0 4টা 1, তারপরে কলামে হচ্ছে 0 0 1 1, লাস্ট হচ্ছে 0 1 করে অল্টারনেট করে। আর একদম লাস্টে যে f টা লিখে রেখেছি 0 1 0 0 সবগুলো 1, এটা কিভাবে পেয়েছি কেউ বলতে পারবেন? হ্যাঁ, এখানে হচ্ছে আমাদেরকে প্রথমে y প্রাইম তো আমার তো y কে আবার করতে হবে না। হ্যাঁ, এখানে হলো আপনার অনেকগুলো লাইন, মানে অনেকগুলো কলাম হচ্ছে স্কিপ করা আছে, যেমন আমাদেরকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। এখানে কি কি আছে? প্রথমত হচ্ছে y প্রাইম আমাকে করে নিতে হবে। y প্রাইম করার পরে যে রেজাল্টটা আসবে ওইটার সাথে z টাকে মাল্টিপ্লাই করতে হবে। করার পরে আমি যে আউটপুটটা পাবো তার সাথে হচ্ছে x টাকে অ্যাড করতে হবে। করার পর হচ্ছে আমাদের ফাইনালি যে আউটকামটা আছে লাস্ট কলামে f এর, ওই কলামটা আসবে। দেন আমাদেরকে কি করতে হবে? লজিক সার্কিটটা ড্র করতে হবে। সো লজিক সার্কিট আপনাদেরকে বলা হচ্ছিল যে এরকম ভাবেও ড্র করতে পারেন, অথবা যে লাইন টেনে একটাকে ইনপুট ধরে ওর সাথে একটা নট গেট দিয়ে আউটপুট যেরকম ভাবে ক্লাসে দেখিয়েছিলাম ওভাবেও করতে পারেন। তো সবাই একটা কাজ করেন তো, প্রথমে হচ্ছে এই ফাংশনটাকে সিম্পলিফাই করবেন, মানে সিম্পলিফাই না সরি, এই ফাংশনটাকে হচ্ছে অ্যাকচুয়ালি যেরকম ভাবে ট্রুথ টেবিল আপনার ড্র করার দরকার, কোনো কিছু স্কিপ না করে ওভাবে ড্র করেন। করার পর ক্লাসে যেভাবে আমি লজিক সার্কিট আঁকানো দেখিয়েছিলাম ওভাবে হচ্ছে লজিক সার্কিটটা ড্র করে আমাকে একটু দেখান। খুব ফাস্ট করেন, খুব ইজি একটা টাস্ক, 2-3 মিনিট সময় লাগার কথা। এত স্কেলিং করে সুন্দর করে রাখতে হবে না, স্কেলিং পরীক্ষার সময় করেন, এখন হচ্ছে নরমালি আঁকেন। কেউ বসে থাকবেন না, সবাই খাতা কলম বের করে কাজটা যত দ্রুত সম্ভব শেষ করেন। যারা একটু লেট করে আসছেন তাদের উদ্দেশ্যে বলি, প্রথমে হচ্ছে আজকে এই যে আমাদের যে পিন কনফিগারেশন গুলো ছিল আইসি, ওইটা নিয়ে একটু রিভিউ করেছিলাম যে আমাদের দুই ধরনের যে পিন আছে, একটা হচ্ছে CMOS আর একটা হলো TTL। সো CMOS ভার্সেস TTL এর যে পিন কনফিগারেশন, এগুলো অ্যাকচুয়ালি কিভাবে হয় ইনপুট আউটপুট সম্পর্কে একজন কোয়েশ্চেন করেছিলেন। সো ওইটাকে রিভিউ করা হয়েছিল। তারপর CMOS সিরিজটা আমাদের কত 4000 দিয়ে, আর TTL সিরিজ হচ্ছে 7400 এরকম ভাবে, মানে 74 এর এই সিরিজগুলো। তো এটা নিয়ে আলোচনা করা হয়েছে। দেন হচ্ছে CMOS সিরিজের ভোল্টেজ রেঞ্জ, TTL এর ভোল্টেজ রেঞ্জ, পাওয়ার কনজাম্পশন, নয়েজ ইমিউনিটি, স্পিড, এগুলো নিয়ে হচ্ছে আমি একটু রিভিউ করছি। রিভিউ বলতে এটা কিছু পয়েন্ট হচ্ছে নতুন করে একটু বলে দিয়েছিলাম। আর এরপরে ক্লাসে হলো গিয়ে লাস্টের দিন যেটা করানো হয়েছিল, যেহেতু কয়েকজন ক্লাসটা মিস করেছে, এই জিনিসটা আমি একটু শর্ট রিভিউ দিয়ে একটা ছোট্ট টাস্ক দিয়েছিলাম এই টেবিলটা কমপ্লিট করার। সো হোপফুলি সবারই হচ্ছে এই কাজটা শেষ। আমি কি একটু সামনের দিকে আগাবো? লাস্ট ক্লাসে হচ্ছে আমরা বুলিয়ান এডিশন সম্পর্কেও আলোচনা করেছিলাম, যে বুলিয়ান এডিশন, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন,
সাবট্রাকশন, এগুলো সবকিছু নিয়ে। তারপর হচ্ছে লস অ্যান্ড রুলস অফ বুলিয়ান অ্যালজেব্রা, কয়েকটা লর কথা বলেছিলাম, ওই যে বলছিলাম যে স্লাইডে আমার সবকিছু দেওয়া আছে কিন্তু ওপেন করা গেছিল না প্রিভিয়াস ক্লাসে। তো এখন একটু জাস্ট গো থ্রু করেন যে আমার ডিফারেন্ট যে ল গুলো এগুলো কি কি। ফার্স্ট অফ অল কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল আর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। তো আপনাদের নট নেসেসারি হচ্ছে লর নাম মুখস্থ করতে হবে, কিন্তু যেই কাজটা করা লাগবে যে কার আন্ডারে অ্যাকচুয়ালি কোনটা আছে এগুলাকে আপনাদের একটু জেনে রাখতে হবে, যাতে করে হচ্ছে আপনারা প্রপারলি এই জিনিসগুলোকে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার সময় ইমপ্লিমেন্ট করতে পারেন। যেমন আমাদের কমিউটেটিভ ল এর মধ্যে যদি আমরা এডিশনের কথা চিন্তা করি, দ্য কমিউটেটিভ ল অফ এডিশন ফর টু ভ্যারিয়েবলস ইজ রিটেন অ্যাজ a plus b is equal to b plus a, মানে আমি a plus b করি আর b plus a করি, এটার রেজাল্টে কি আসবে, ইকুইভ্যালেন্ট রেজাল্ট আসবে। সিমিলারলি যদি আমি মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এরকম ভাবে করতে চাই, তাহলে ab is equivalently ba, মানে ab করে আমার যে রেজাল্ট আসবে ba থেকে হচ্ছে একই রেজাল্ট পাবো। তো এটা নিয়ে আশা করি সবারই জানা আছে। তারপর অ্যাসোসিয়েটিভ ল এর মধ্যে হচ্ছে আমরা যদি ধরেন সেপারেট করে লিখি যে আমার a প্লাস b প্লাস c একসাথে ছিল, এটাকে আমি যদি একটু চেঞ্জ করি, ওয়ালাইকুম আসসালাম, যে a প্লাস b প্লাস c করি, আলটিমেটলি আমার রেজাল্টটা হচ্ছে ইকুইভ্যালেন্ট দিবে। তো এই জিনিসগুলো আপনাদেরকে একটু জেনে রাখতে হবে। আর লাস্টের দিন একদম শুরুতে একটা অঙ্ক করতে দিয়েছিলাম না সবাইকে, যে আপনারা অনেক কঠিন ভাবতেছিলেন, বাট অ্যাকচুয়ালি হচ্ছে জাস্ট মাল্টিপ্লাই করে ওই প্রাইমেরটা ক্যান্সেল করে দিলে জিরো আউটপুট আসছে। তো ওইখানে কিন্তু মূলত আমরা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ লটাকেই অ্যাপ্লাই করেছিলাম, যে যদি এরকম ব্র্যাকেটিং এর মধ্যে থাকে তাহলে হচ্ছে আমরা জিনিসটাকে গুণ করে আউটপুট আকারে আনতে পারবো। তো এই জন্যই হলো আপনাদেরকে এই লগুলো সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে যে আমি কোথায় কোন জিনিসটাকে সরাসরি ইমপ্লিমেন্ট করতে পারছি। আমি কিন্তু প্রিভিয়াস দিন যখন ম্যাথ করিয়েছিলাম তখন সাইড নোটে আপনাকে ফর্মুলাটা লিখে দিতে হয়েছিল, এখানে কিন্তু কোনো ল এর নাম মেনশন করতে হয় নাই। এই জন্য ল এর নাম নিয়ে কনসার্ন না হয় মেইনলি হচ্ছে না কাজ কিভাবে করে এই জিনিসটা আপনাদেরকে একটু জানতে হবে। আর প্রত্যেকটারই দেখেন নামের সাথে হচ্ছে কাজের কিছুটা মিল আছে। যেমন ডিস্ট্রিবিউশন বলতে আমরা কি বোঝাই, যে বন্টন করা। সো এখানে ডিস্ট্রিবিউশন বলতে হলো আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে সেগমেন্ট করা আছে। এরপর হচ্ছে রুলস অফ বুলিয়ান অ্যালজেব্রা। তো বুলিয়ান অ্যালজেব্রার এই রুলসগুলো আপনাদেরকে একটু করে দেখানো হয়েছে। আবার বলেছিলাম যে যদি কারোর কোনোটা নিয়ে কনফিউশন থাকে তাহলে আপনারা ছোট্ট করে একটা ট্রুথ টেবিল নিজেদের মতো করে ড্র করে নিতে পারেন। লেটস আমি যদি a প্লাস a সমান a, এটা হচ্ছে মুখস্থ করার কিছু নাই। a বলতে আমি যদি একটা আরবিট্রারি ভ্যালু কনসিডার করি না 0 and 1, তাহলে ওর সাথে ওইটাকে যোগ করলে কি হবে, আলটিমেটলি আমার এই ব্যাক করবে। তো এগুলো আশা করি সবাই মোটামুটি জানেন। তারপর হচ্ছে মর্গানস থিওরাম দেখানো হয়েছিল। মর্গানস থিওরাম both for two variables and three variables কে আমরা আলোচনা করেছিলাম। তাহলে এখানে হচ্ছে equivalency of the NAND and negative OR gates, the complement of two or more AND variables equivalently to the OR of the complements of individual variables। আচ্ছা, এত কিছু আপনাদের মুখস্থ করার বা এগুলো পরীক্ষায় আসবেও না। মেইনলি হলো কি আমাদের এখান থেকে যে লগুলো আছে এই লগুলো হচ্ছে একটু জানতে হবে। সো যদি এখানে NAND দিয়ে থাকে লেফট সাইডে, আমরা রাইট সাইডে কিভাবে করে নেগেটিভ OR এর এই কনসেপ্টটা আসে, আর যদি নট দিয়ে থাকে তাহলে হচ্ছে NAND এর কনসেপ্টটা আমাদের আসবে। সো মর্গানস থিওরাম হচ্ছে প্রুফও এখানে দেখানো হয়েছে। তো প্রুফটা আপনাদেরকে বলা হয়েছিল যে টু ভ্যারিয়েবলস এর জন্য এটা তো একদমই সিম্পল একটা জিনিস, এটা না দেখে আপনাদেরকে থ্রি ভ্যারিয়েবলসটা হচ্ছে ক্লাসে করানো হয়েছে। তারপরে হলো ফাংশন সিম্পলিফাই, যে আমাদের একটা বুলিয়ান ফাংশন যদি দেয়া থাকে এই ফাংশনটাকে আমরা সিম্পলিফাই করার পরে লজিক সার্কিট কিভাবে ড্র করতে পারি এটা হচ্ছে আপনাদেরকে ক্লাসে বলেছিলাম। দেখেন এখানে যেমন একটা ফাংশন দেওয়া আছে f is equal to x prime yz plus x prime yz prime plus xz। এটাকে যদি আমরা সিম্পলিফাই না করে প্রথমে এই ফুল ফাংশনটাকে দিয়ে লজিক সার্কিট ড্র করতাম তাহলে আমাদের সার্কিট আসতে হচ্ছে উপরের ওইটা, বোঝা যাচ্ছে। আর যখন আমরা ফাংশনটাকে রিডিউস করে নিলাম অর্থাৎ x prime y plus xz করে নিলাম তখন হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ IC দিয়ে সার্কিটটা রিডিউসে হচ্ছে এই ধরনের চেহারা আসছে। তাহলে দেখেন উপরেরটাতে আমার টোটাল নাম্বার অফ ICs বা গেট যেটা আছে ওই গেটের তুলনায় নিচেরটাতে কি অনেক কম না? তো যদি আপনাদেরকে 1 মার্কসের জন্য কোয়েশ্চেন করা হয় যে এটা কেন দরকার বা আপনার এই যে ফাংশন সিম্পলিফিকেশনটা আমাদেরকে করা কি ম্যান্ডেটরি কি না, উত্তরের পক্ষে বিপক্ষে যুক্তি দেওয়ার জন্য তখন হচ্ছে আপনাকে একটু ইন শর্ট এই জিনিসগুলো লিখে দিতে হবে। আর তখন যদি আপনাকে আমি 2 মার্কসের জন্য দেই সেক্ষেত্রে হচ্ছে ফাংশনটা এমন ভাবে দিব যে আপনার ড্র করতে বেশি টাইম লাগবে না,
তখন ওই দুইটাই এরকম উপর নিচে একে কম্পারিজন করে বলে দিবেন, তাহলে মানে এখানে ফুল মার্কস পাবেন। ঠিক আছে, তো থিওরিটিক্যাল কোয়েশ্চেন গুলোকে আসলেও ওইটাকে যদি আপনারা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ফরম্যাটে বা এরকম ভাবে হচ্ছে সার্কিট দিয়ে ড্র করে কম্পারিজনে যেতে পারেন, তাহলে হচ্ছে থিওরিতেও আপনারা ইনশাআল্লাহ ফুল মার্কস ক্যারি করতে পারবেন। জিনিসটা কি বুঝতে পারলেন? হ্যাঁ, পেন্সিল দিয়ে সার্কিট সবকিছু, লজিক সার্কিট বলেন, টাইমিং ডায়াগ্রাম বলেন, সবকিছুই হচ্ছে পেন্সিল দিয়ে ড্র করবেন, কলম এখানে অ্যালাউড না। আর যদি মনে করেন টাইমিং ডায়াগ্রামের ক্ষেত্রে কোনো কিছু মার্ক করার জন্য, লেটস সে আপনার 0101 করে যে মার্কিং গুলো করতে হয় না, ওই লেভেলিং এর জন্য আপনি কলম ইউজ করতে চান করতে পারেন। বাট অনেকে হচ্ছে যেটা করে যে ডটেড লাইন ড্র করে নেয়, যেটা যে আমার কোন সেগমেন্টটা 0 ছিল কোনটা 1 ছিল এটা বোঝার জন্য ডটেড লাইন ড্র করে, ওইটা হচ্ছে মাস্ট আপনাকে পেন্সিল দিয়ে করতে হবে। এন্ড বেটার হলো যদি কেউ মুছে দিতে পারেন, আর মুছতে যে যদি আউটপুট সহ গায়েব করে ফেলেন এর থেকে রাখা ভালো, অসুবিধা নেই। আচ্ছা, কিছু এখানে এক্সারসাইজ দেওয়া আছে, এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবেন। দেন হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশনের লজিক সার্কিট, এগুলো অলরেডি আমরা দেখেছি। তো এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ক্লাসের বলতে গেলে একটা রিভিউ ছিল। তো আজকে আমরা যেটা মেইনলি দেখবো সেটা হচ্ছে ইউনিভার্সালিটি অফ NAND এন্ড NOR গেট। আচ্ছা, NAND এন্ড NOR গেট দেখার পূর্বে আমি বলেছিলাম আজকে কিছু হচ্ছে ফাংশন মানে সিম্পলিফাই করা লজিক সার্কিট আপনাদেরকে করাবো ক্লাসে। তো বাসায় কিন্তু প্র্যাকটিস করে এসেছেন, কালকে গ্রুপে টেক্সট দিয়েছিলাম সব দেখে আসার জন্য, ঠিক আছে? আচ্ছা, সো যারা ক্লাস করেছিলেন তারা আশা করি জানেন, আর যারা করেন নাই তাদেরকে তো এখন অলরেডি এটা একবার রিভিউ করেই দিলাম। তো যেহেতু হচ্ছে অনেকে ওই দিন আসেন নাই, আমি ইকুয়েশন গুলোকে এখানে লিখে দিচ্ছি স্লাইডে, যদি প্রয়োজন পড়ে দেখে নিবেন, আর যদি নিজেদের জানা থাকে তাহলে খুবই ভালো। এর বাইরেও দুই একটা ইকুয়েশন হয়তো আছে, যেটা যে ক্লাসে আলোচনা করেছিলাম না, 4টা ইকুয়েশনের সেগমেন্ট লিখেছিলাম, তো ওগুলো আপনাদের লাগতে পারে। আচ্ছা, আর এখন যখন অঙ্কগুলো সলভ করবেন যার যার মতো শেষে কেউ কারোর সাথে আলোচনা করেন না পারলে তো আমি দেখাই দিব। প্রথমে একটা ফাংশন সবাই খাতায় লিখেন, a prime b prime c, নাম্বার 1 দিয়ে লিখেন a prime b prime c plus a prime b into c prime a b prime c prime plus abc। যে কাজটা করতে হবে প্রথমত এই ফাংশনটাকে যতটা পারা যায় সিম্পলিফাই করার পরে ওইটা দিয়ে যে সিম্পলিফাইড যে আমার আউটপুটটা আসবে ওটাকে দিয়ে একটা লজিক সার্কিট ড্র করতে হবে। সো এটার জন্য আপনারা সবাই 5 মিনিটস টাইম পাবেন। না না চলছে বেটা, প্রথমে হচ্ছে ফাংশন সিম্পলিফাই করবেন, করার পরে সিম্পলিফাইড যে আউটপুটটা আসবে ওইটাকে দিয়ে লজিক সার্কিট ড্র করবেন। 5 মিনিট সময় পাবেন, দ্রুত করেন। নিয়মটা কিন্তু আমি লাস্ট দিন বলে দিয়েছিলাম যে আমার যতটা ইজিয়েস্ট ওয়েতে, যে আমার যে প্যাটার্নে কমন নিলে আমার ডিরেক্ট ইকুয়েশন অ্যাপ্লাই করা অথবা হচ্ছে ফাংশন সিম্পলিফাই করাটা ইজি হবে, আমি ওভাবে হচ্ছে সাজিয়ে কমন দিব। যারা এখন আসলেন যতটুকু অংশ মিস করেছেন এটা তো করছেনই, এখন আপাতত এই ফাংশনটাকে সিম্পলিফাই করে
এটাতে একটা লজিক সার্কিট ড্র করতে বলেছি, 5 মিনিট সময় দিয়েছিলাম, দ্রুত করে। আমি কিন্তু র্যান্ডম যে কোনো একজনকে বোর্ডে রাখবো। না, স্পেশাল গেটও আপনি আনতে পারেন, তাহলে তো আরো ছোট হয়ে যাবে। শেষ। আচ্ছা, একজনের শেষ, বাকিদের কি অবস্থা? যার শেষ হয়েছে অ্যান্সার কি এসেছে আপনার? a plus b plus c। শিওর? a XOR b XOR c, ফাইন। a plus b plus c কিভাবে আসলো আরেকবার চেক করেন। লাস্টের তিনজনের আপনাদের সাতমান কি এসছে? রাতুল নাই আপনার? আরেকটু সময় লাগবে, একটু দ্রুত শেষ করেন। আচ্ছা নীরব, আপনি এটা সলভ করেন। আর অ্যাটেন্ডেন্সে আজকে আপনার আইডির পাশে স্টার দিয়ে দিবেন।
বি এক্সর সি সমান আমরা এক্স করতে পারি এটা সিম্পলিফিকেশন সুবিধা থাকে এটা একটা ব্র্যাকেট দিয়ে দেন, যেটাকে এক্স কনসিডার করেছিলেন ওই অংশটুকুকে একটা ব্র্যাকেটে দিয়ে দেন। না না, নিচে নিচে এক্স এর ভ্যালু যেখানে বসাইছেন বি এক্স আর সি। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা কি কাজ করলো কয়জন বুঝতে পেরেছেন? হাত তোলেন তো সবাই। তাহলে যারা বুঝেও পারেন নাই তাদের কারণটা কি ছিল? সূত্র মনে ছিল না? ম্যাম ওই যে বি ইনভার্স সি প্লাস দেখেন এখান থেকে প্রথমে যে কাজটা করেছে কমন নিছে, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম যে দুইটা টার্ম আছে ওই দুইটা টার্ম থেকে কোনটা কমন যায়? এ প্রাইমেরটা। এ প্রাইম কমন গেলে আমার কি আছে? বি প্রাইম সি প্লাস বি সি প্রাইম প্লাস এর পরের যে দুইটা টার্ম, এই দুইটা টার্মের মধ্যে থেকে আমার মিউচুয়াল আছে কোনটা? এ। তাহলে এটাকে আমি যদি কমন নেই আমার কোনটা আসতেছে? বি প্রাইম সি প্রাইম প্লাস হচ্ছে বি ইনটু সি। এখন প্রিভিয়াস ক্লাসে আমরা এক্স অর এক্স নর এর ফর্মুলা সম্পর্কে দেখেছিলাম না? যেমন এ এক্স অর বি সমান কি ছিল সূত্র? বলেন দেখি। এ এক্স অর বি হচ্ছে এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম, ঠিক না? আর এক্স নর এর কথা কি বলছিলাম? যে এক্স নর এর উপর যদি আমরা আবার একটা প্রাইম করে দেই এখান থেকে আমার আউটপুট কি আসে? এক্স নর। ল্যাবেও বলা হয়েছিল, থিওরি ক্লাসেও বলা হয়েছিল। তাহলে এখন ওই যে লেফটের যে অংশটুকু বি প্রাইম সি প্লাস বি সি প্রাইম, এটা কার আউটপুট? এক্স অর গেটের। তাহলে আমরা যেটাকে এ এক্স অর বি লিখেছিলাম, এখন ভেরিয়েবল যেহেতু বি এবং সি দিয়ে ডিফাইন করা, এটা কি আসবে? বি এক্স অর সি। আর এদিকে যেটা বি প্রাইম সি প্রাইম প্লাস বি ইনটু সি, এটা মূলত কি? এক্স অর কে আবার যদি আমরা প্রাইম করে দেই মানে এক্স অর এর আউটপুট, তাহলে ওইটা আমরা কি লিখেছি? বি এক্স অর সি, এটার উপর আবার প্রাইম করে দিয়েছি, অর্থাৎ হচ্ছে আমাদের এটা এক্স নর এর আউটপুট। ক্লিয়ার? তারপরে যে লাস্টে ও যে কাজটা করেছে যে আমাদের এই ফর্ম থেকে ডাইরেক্ট হচ্ছে লাস্ট আউটপুটটা আনলে অনেকেই বুঝতে পারতেন না যে কোনটাকে আমি প্রাইম ধরছি কোনটা হচ্ছে নরমাল ধরা হচ্ছে। তো সিম্পলিফাই করার জন্য আমরা যে কাজটা করলাম যে বি এক্স আর সি এইটাকে আমরা হচ্ছে এক্স কনসিডার করে নিয়েছি। বোঝা গেছে? তাহলে আমি যদি এক্স কনসিডার করি, যে ছোটবেলায় আপনারা বসায় দিতেন না যে একটাকে কিছু ধরে নিলে পরবর্তীতে এটাকে আমরা রিপ্লেস করে দিতাম, তাহলে এখানে বি এক্স আর সি এর পরিবর্তে আমি কোনটাকে বসাতে পারি? এক্স কে। সো আমার ইকুয়েশনটা কেমন আসছে? এ প্রাইম এক্স প্লাস হচ্ছে এ এক্স প্রাইম। এগেইন খেয়াল করে দেখেন তো, এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম, এটা কার আউটপুট? এক্স অর গেটের। একটু আগে যেটা বলতেছিলাম। তাহলে এখান থেকে আমরা এটাকে আবার রিপ্লেস করে দিয়ে কি লিখতে পারি? এ এক্স অর এক্স লেখা যায়। এখন যেটাকে আমি এক্স ধরে নিয়েছিলাম ওটা অ্যাকচুয়ালি কি এক্স নাকি বি এক্স অর সি? কোনটা? বি এক্স অর সি। তাহলে এক্স এর রিপ্লেসমেন্টে আপনাকে আবার হচ্ছে বি এক্স অর সি বসিয়ে দিতে হবে। কেউ যদি মনে করেন যে আমি এরকম ভাবে না করে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মটাকে একসাথে করব, যে এ প্রাইম বি প্রাইম সি প্লাস এ বি সি কে একসাথে করব, সি কমন নিব, নিয়ে হচ্ছে আমি এ প্রাইম বি প্রাইম এর ওইখানে হচ্ছে এক্স নরেরটা পাশেটাতে এক্স নরের সূত্র বসাবো, ওভাবেও করতে পারেন। আচ্ছা, এটা নিয়ে কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে অনেক আলোচনা করেছিলাম যে নট নেসেসারিলি যে আপনাকে বোর্ডে যেভাবে কমন নেওয়া হচ্ছে ওভাবেই কমন নিতে হবে এটা না। আপনি যদি ইকুয়েশন প্রপার ওয়েতে ইমপ্লিমেন্ট করতে পারেন উইথ লজিক, তাহলে হচ্ছে আপনার ইকুয়েশনের আউটকামটা অবভিয়াসলি সেম আসবে। ওরটাতে দেখা যাচ্ছে বি প্লাস সিটাকে আমি একটা ব্র্যাকেটিং এ রেখেছি কারণ ওইটাকে আমি এক্স কনসিডার করেছিলাম। আর আপনারা কমন যদি একটু উলটপালট নেন, মানে ফার্স্ট টার্মের সাথে লাস্ট টার্মটা ওভাবে কমন নেন, তাহলে হচ্ছে আপনাদের এ এক্স আর বিটাকে হচ্ছে এক্স কনসিডার করতে হবে। তাহলে ওইটুকু অংশ আমার ব্র্যাকেটিং এর মধ্যে থাকবে, বাট আমার আলটিমেট রেজাল্ট কি সেম না? তিনটাই হচ্ছে এক্স আর গেট দিয়ে কানেক্টেড, এ এক্স আর বি এক্স আর সি। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এখন তো আপনারা এক্স অর গেট সম্পর্কেও জানলেন, এক্স নর গেট সম্পর্কেও জানলেন, আবার এগুলাকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা আমি আশা করছি যে আপনারা বুঝেছেন। নেক্সট হচ্ছে আমরা মর্গানস থিওরামও পড়েছিলাম, ঠিক না? মর্গানস থিওরামের দুইটা ইকুয়েশন ফর বোথ 2 ভেরিয়েবলস এন্ড 3 ভেরিয়েবলস আমরা দেখেছি। তো এখন আপনাদেরকে ছোট্ট একটা টাস্ক দিব যে আমরা এই ইকুয়েশনটা যে অ্যাপ্লাই করলাম, আমি তো এক্স অর গেটের ইকুয়েশনের একদম ডিটেইলস আপনাদেরকে ক্লাসে দেখিয়েছিলাম
যে a প্রাইম b প্লাস ab প্রাইম কিভাবে আসলো, অথবা ট্রুথ টেবিলকে ভেরিফাই করেও আপনাদেরকে বলা হয়েছিল যে ওইটার আউটপুট আসলে এটাকে জাস্টিফাই করে কিনা, এগুলো ডিটেলস দেখিয়েছি না। কিন্তু এক্স নরেরটা এখন আপনারা আমাকে ওভাবে ডিটেলসটা করে দেখাবেন যে ইকুয়েশনে এর উপরে প্রাইম দিলে আদৌ হচ্ছে ওই আউটপুটটা আসে কিনা। মানে এই সমীকরণটা আমরা তো আর মুখস্থ লিখি না, এটার কোনো একটা লজিক আছে না, ওই লজিকটা দিয়ে আপনারা হচ্ছে আমাকে ভেঙে দেখাবেন। সো কোয়েশ্চেন যারা বোঝেন না আমি বোর্ডে লিখে দিচ্ছি, এরকম ভাবে চেষ্টা করেন। আর এটা কিন্তু সবাইকেই পারতে হবে, কেউ বসে থাকলে আমি ক্লাস থেকে বের করে দিব, কারণ আজকে হচ্ছে ক্লাসে প্রিভিয়াস পড়া সব দেখে আসার কথা ছিল। এত ইজি ইজি জিনিসগুলো যদি না পারেন তাহলে আলটিমেটলি ক্লাস করে লাভ নেই। আমি ক্লাস থেকে লিটারালি আপনাদেরকে বের করে দিব যদি 5 মিনিটসে সলভ করতে না পারেন। আচ্ছা, আমার কোশ্চেনটা যেটা ছিল আমি লিখে দিচ্ছি, যারা প্রশ্ন বোঝেন নাই তারা আমারটা এটা দেখে করেন, আর যারা বুঝেছেন তারা অলরেডি নিজেরা পড়া শুরু করেন। আমাদের XOR গেটটাকে লেটস আমি এরকম ভাবে করেছিলাম যে XOR গেটের ক্ষেত্রে আমাদের ইয়া ছিল A XOR B। ট্রুথ টেবিলের মধ্যে দেখাবো, ট্রুথ টেবিলটাও দেখাবেন, ইকুয়েশনের যে সিম্পলিফিকেশন আছে সেটাও দেখাবেন। ওটাকে আমরা আনছিলাম হচ্ছে A প্রাইম B প্লাস AB প্রাইম, রাইট? এখন XNOR এর ক্ষেত্রে ইকুয়েশনটা আমরা বলছি যে XOR কে যদি আমি একবার প্রাইম করে দেই তাহলে হচ্ছে XNOR আসে, তাহলে তো মূলত আমার এই ধরনের আউটপুট আসছে, ঠিক না? A প্রাইম B প্লাস AB প্রাইম, এটার উপরে হোল প্রাইম। তাহলে এইখান থেকে আমার লাস্ট যে আউটপুটটা আমরা লিখছি, যে একটু আগে যেটা ইকুয়েশনের জন্য লিখেছিল, ওই আউটপুটটা কিভাবে আসলো এটা আপনাদেরকে হচ্ছে দেখাইতে হবে। বোঝা গেল? মানে এখান থেকে আউটপুটটা A প্রাইম B প্রাইম প্লাস AB কিরকম ভাবে আসে উইথ লজিক আমাকে এক্সপ্লেইন করে দেখান সবাই। এটা করতে 5 মিনিট সময় লাগবে না, দ্রুত করেন। জাস্ট মর্গানস থিওরেমটা ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করেন, করে এটার আউটপুট আনেন। এবার কিন্তু আমি র্যান্ডম কল করব। আগে থেকে বলে রাখি শাফিন, সাদমান আর ওই যে লাস্টে নাম কি আলিফ, এই তিনজনের মধ্যে থেকে ডাকার সম্ভাবনা বেশি আছে। আপনার এই ফাংশনটাকে সিম্পলিফাই করার পরে লাস্ট আউটকামও দেয়া আছে, এটাই আসবে, কিন্তু এখান থেকে এক দুই লাইন পড়ার পরে এটা আসবে। ওই মাঝের যে দুইটা লাইন ওইটা করতে বসছি, হচ্ছে কয়জনের হয়েছে তুলে দেখি। রুমানটা শেষ, বাকিরা দ্রুত শেষ করেন।
হয়েছে? আজিজ এত কি চেষ্টা করতেছেন? মর্গানস থিওরাম অ্যাপ্লাই করা যাচ্ছে না ওটার উপরে? আমি কিন্তু বারবার বলতেছি যে আপনাদেরকে সব অ্যান্সার আউটপুট দেয়াই আছে, মেইনলি হচ্ছে ওই লাইনটা থেকে লাস্ট লাইনটা কিভাবে আসলো আর 2-3টা এক্সপ্যানশন লাগবে আর কি, 2-3 লাইন এক্সপ্যান্ড করতে হবে। সাদমান কি অবস্থা? সাদমানের পাশে আপনার নামটা যেন কি? তানভীর, পেরেছেন করতে? মোজাম্মেল, তৌফিক, রাতুল সলভ করতে পেরেছেন? এরকম অবস্থা হলে কিভাবে হবে? লাস্টের দিন যে বলেছিলাম যে গ্রুপেও টেক্সট দিলাম, সবগুলা ফাইল আপলোড করলাম, কয়জন দেখে এসছেন একটা হাত তুলেন দেখি। প্রিভিয়াস ক্লাসের পড়াগুলো কয়জন দেখে এসছেন? মর্গানস থিওরামটা দেখেছেন কয়জন? মর্গানস থিওরামটা কি খুব কঠিন ছিল? মর্গানস থিওরাম কি ছিল বলেন দেখি। যদি a প্লাস b হোল প্রাইম থাকে তাহলে ওইটাকে আমরা কি লিখতে পারি? a প্রাইম ইনটু b প্রাইম। তাহলে এখানে মাঝখানে কোন চিহ্ন দেওয়া আছে? প্লাস। উপরে কি আছে? টোটালটার উপরে বার সাইন দেওয়া। তাহলে আমরা এখানে কি a প্লাস b হোল প্রাইম যেটা আছে ওই সূত্র ভাঙাইতে পারি না? তাহলে ট্রাই করেন, ওইখান থেকে প্রথমে কি আসবে? a প্রাইম ইনটু b প্রাইম আসবে। তারপরে এরপরে কি করবেন? এরপরে আরেকবার হচ্ছে মর্গানস থিওরাম অ্যাপ্লাই করতে হবে। মর্গানস থিওরাম অ্যাপ্লাই করার পরে যে সিম্পলিফাইড ভার্সনটা আসবে এটাকে আবার মাল্টিপ্লাই করতে হবে। করার পরে আপনার হচ্ছে আরেকটা লাইন ক্যালকুলেট করলেই লাস্ট লাইনটা চলে আসবে। এই দুইবার মর্গানস থিওরাম অ্যাপ্লাই করতে পারছেন না একটা ইকুয়েশনের উপরে? এটা সামনে এসে সলভ করতে পারবেন কি? হাত তুলেন দেখি। আবার নীরবে আসেন। আপনি একাই ক্লাস করেন আর বাকিরা বাসায় চলে যায় ঘুমান, কাজে দিবেন না। সাইড নোটগুলো লিখে দিবেন যে কোন সূত্রে অ্যাপ্লাই করছেন। যেহেতু a b ভেরিয়েবল দিয়ে আছে, x y দিয়ে লিখেন। এখন কি বোঝা যাচ্ছে কি করেছে বলেন তো? দেখেন একদম প্রথমে যখন হচ্ছে আমরা ফর্মুলাটাকে ভাঙলাম, আমার প্রাইমের কথাটা আমি একটু ভুলে যাই। ফার্স্ট অফ অল আমাকে a x or b এর ফর্মুলাটা লিখতে হবে। a x or b মানে কি? a প্রাইম b প্লাস a b প্রাইম। এখন আমরা প্রাইমের হোল প্রাইমটা আসি। এই টোটালটার উপরে কি আবার একটা বার সাইন দেওয়া আছে। আমরা যখন মর্গানস থিওরাম পড়ছিলাম, মর্গানস থিওরামকে কয়ভাবে রিপ্রেজেন্ট করা যায়? দুই ভাবে।
একটা হচ্ছে লেফট সাইডে যদি x প্লাস y হোল প্রাইম আকারে থাকে, রাইট সাইডে আমরা ওইটাকে লিখতে পারি x প্রাইম ইনটু y প্রাইম, আর লেফটে যদি x ইনটু y হোল প্রাইম থাকে, রাইট সাইডে আমরা কি করি x প্রাইম প্লাস y প্রাইম করি, রাইট? আচ্ছা, তাহলে একদম শুরুতে যখন আমাদের মাঝখানে যোগ চিহ্নটা আছে, ওইখানে যদি আমরা মর্গানস থিওরাম অ্যাপ্লাই করতে চাই, আমার অংশটাকে কি প্রাইম মানে দুইটা ডট দিয়ে হলে আলাদা করে ফেলতে হবে না? তাহলে এখন দেখেন a প্রাইম b, ওইটা তো আমার বেস, যদি আমি ওই টোটালটুকুকে x কনসিডার করি, ওর উপরে আমার একটা প্রাইম চলে আসবে, আর পরে ab প্রাইমকে আমি যদি y কনসিডার করি, ওর উপরে হচ্ছে আমার একটা প্রাইম চলে আসবে। এটুকু কি সবাই ক্লিয়ারলি বুঝতে পারলেন? আচ্ছা, নেক্সটে যে দেখেন আবার ওই ছোট ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দুইটা হলো, ওই অংশের মাঝে আমাকে কি আবার মর্গানস থিওরাম অ্যাপ্লাই করার সুযোগ আছে, কারণ আমরা কি জানি যে যদি a ইনটু b হোল প্রাইম আকারে থাকে, ওইখানে আমি a প্রাইম প্লাস b প্রাইমের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে ওই যে a প্রাইম b হোল প্রাইম যেখানে আছে, ওইখানে আমি যদি আবার মর্গানস থিওরাম অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে আমার কি চলে আসতেছে a ডাবল প্রাইম প্লাস b উপরে সিঙ্গেল প্রাইম এরকম ভাবে আসছে না? আর আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে কি দেখেছিলাম যে যদি ডাবল প্রাইম থাকে, ওইটাকে আমরা কি করতে পারি নাই করে দিতে পারি, মানে হচ্ছে ধরেন আমি a কে যদি দুইবার প্রাইম করি, লেটস কনসিডার 0, 0 কে একবার প্রাইম করলে 1 হয়, আবার প্রাইম করলে 0 হয়, দ্যাট মিন্স হচ্ছে আমার a ব্যাক করে, তাহলে ওর রিপ্লেসমেন্টও a লিখে দিয়েছিল, b ডাবল প্রাইম সমান b লিখলো, লেখার পরে এখন ওইটাকে মাল্টিপ্লাই করছে, মাল্টিপ্লাই করার পরে a প্রাইম সমান কি লেখা যায় 0 লেখা যায়, b প্রাইম সমান হচ্ছে 0 চলে আসে। সো আমাদের ফাইনাল যে আউটকামটা, অর্থাৎ ডাইরেক্ট আপনারা যে ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করেন, ওই ইকুয়েশনটা চলে আসলো। ক্লিয়ার সবার কাছে? কোনো প্রশ্ন আছে? কোন অংশটা বুঝতে নাই? আচ্ছা, লাস্টের থেকে থার্ড লাইনটা কি দেখতে পাচ্ছেন না বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। দেখেন এখানে আমরা যখন লাস্টের থেকে থার্ড লাইন মিস হচ্ছে এটা যখন গুণ করলাম, এর সাথে টোটাল জিনিসটা গুণ করলে কি আসে a প্রাইম প্লাস ab, তারপর b প্রাইম কে আবার টোটালটাকে গুণ করলে কি আসবে a প্রাইম b প্রাইম প্লাস b ইনটু b প্রাইম, ওইটাই লিখেছে। আর এখানে যখন ভাঙছে তখন হচ্ছে এই অংশটুকুর মধ্যে, কারণ আমরা যখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি x ইনটু y হোল প্রাইম সমান x প্রাইম প্লাস y প্রাইম, এই জিনিসটা তো আপনারা এখানে যখন যদি অসুবিধা হয় মনে মনে কনসিডার করে নেবেন যে এইটুকুকে আমি x ধরছি, এইটুকুকে y ধরছি, ওভাবে করে নিলে সহজ হবে। আচ্ছা, কথা নিজেদের মধ্যে না বলি, কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে কোয়েশ্চেন করেন। হ্যাঁ হ্যাঁ, মর্গানস থিওরাম যে দুইটা আছে দুইটাই এখানে অ্যাপ্লাই করেছি। ওকে, সো আপনাদেরকে কিন্তু এই জিনিসগুলো একটু জানতে হবে যে আমি র্যান্ডম একটা আউটপুট পাইলাম আর লিখে দিলাম এরকম না, যে ওই আউটপুটটা আসলে কোথা থেকে আসলো, এই জিনিসগুলো একটু বুঝে আসতে হবে, কারণ পরীক্ষার সময় শর্ট কোয়েশ্চেন হিসেবে 1 মার্কস 2 মার্কস আমি এটা ডিরাইভ করতে দিতে পারি। আর আপনাদের কিন্তু এবার প্রত্যেকটারই এরকম সেগমেন্ট ওয়াইজ কোয়েশ্চেন হবে, সো বি কেয়ারফুল। আচ্ছা, মেইনলি হচ্ছে একটা অঙ্ক করার জন্য মনে হয় এটা শুরু হয়েছিল, ঠিক না? ওই অঙ্কটার আউটপুট এসেছিল কি a XOR b XOR c এরকম টাইপের। সো এটার কি সবাই লজিক সার্কিটটা ড্র করতে পেরেছে? ডাইরেক্ট আমরা কিন্তু XOR গেট দিয়ে এটা আঁকতে পারবো, একদমই সহজ। আচ্ছা, তাহলে এবার নেক্সট আরেকটা সবাই সলভ করেন। তো XOR গেটের তো দুইটা করে নিতে হবে না? হ্যাঁ, এই তো ঠিক আছে, a XOR b দিয়ে করছেন। আপনার যেটা ব্র্যাকেটিং এ ছিল প্রথমে ওই দুইটাকে নিয়েন, কোন দুইটা ব্র্যাকেটিং এ ছিল? হ্যাঁ, তারপরে ওদেরটা দিয়ে আরেকটা আইকে দিয়ে। এই জিনিসটা একটু এনশিওর করতে হবে, কারণ দেখেন আমি কিন্তু ওই জন্য ব্র্যাকেট করতে বলেছিলাম। আপনারটা এরকম ছিল না b XOR c, তার মানে এদের দুইজনকে আপনি আগে নেবেন, দুইটা ইনপুট দিয়ে একটা আউটপুট পাবেন, তো ওরা পরবর্তীতে একটা ইনপুটে চলে যাবে, এরা দুজন একসাথে, আর এ আরেকটা ইনপুটে বসবে, বসে হচ্ছে আপনার আউটপুটটা আসবে। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আমি আগে b XOR c যদি করে নিই, তারপরে এক্সট্রা করে দেখেন যদি এরকম আসে, এটা হচ্ছে আপনার লজিক্যালি ভুল না, কিন্তু এক্সামের জন্য আপনাকে হচ্ছে যে প্যাটার্ন এখানে আছে ওইভাবেই দেখাইতে হবে। তাহলে b XOR c বলতে আমার কোথা থেকে আসবে? b এর এখান থেকে একটা লাইন আসবে c থেকে, আমরা ডিরেক্ট যেহেতু XOR গেট দিয়ে ড্র করছি, তাহলে এখান থেকে আমি আউটপুটটা কি পাবো? b XOR c পাচ্ছি। আর এইটার আরেকটা ইনপুট কোথায় চলে যাবে? a তে চলে যাবে।
নেক্সট আরেকটা ম্যাচ শুরু করেন। এই ম্যাথটা কিন্তু সবাইকেই করতে হবে। আর আজকে এটা না পারলে অ্যাবসেন্ট লিখবো। a প্লাস b প্লাস c প্রাইম টোটালটার উপরে হোল প্রাইম প্লাস b ইনটু c। এই ফাংশনটাকে হচ্ছে ফার্স্টে সিম্পলিফাই করবেন, সিম্পলিফাই দিস ফাংশন, তারপরে হচ্ছে লজিক সার্কিটটা এন্ড ড্র দ্য লজিক সার্কিট। আচ্ছা, এর পরের দিন থেকে আমার ক্লাসে সবাই হচ্ছে ফার্স্ট থেকে ফোর্থ বেঞ্চ পর্যন্ত বসবেন, ঠিক আছে? লাস্টের দিকে যারা আছেন তারা এই যে সামনের দিকে যেখানে মেইনরা আছে ওই জায়গায় অ্যাডজাস্ট করবেন, যদি না হয় সামনে চেয়ার টেনে এদিকে আসবেন, ওই পেছনের দিকে কাউকে যাতে বসতে না দেখি। এটাকে হলো প্রথমে ফাংশনটাকে সিম্পলিফাই করেন, করার পরে যে আউটপুটটা আসবে ওই আউটপুটটাকে দিয়ে লজিক সার্কিট ড্র করেন। কি উৎপট রেজাল্ট আসছে ঠান্ডা মাথায় দেখে। গতদিন যে ফর্মুলাগুলো লাস্টে একটা লিস্ট আকারে দিয়েছিলাম ওই ফর্মুলার মধ্যে থেকেও কিছু সূত্র একদম শেষের দিকে অ্যাপ্লাই করা লাগবে বলে দিলাম। চারটা ফর্মুলা লিখে দিয়েছিলাম না ওইখান থেকে। আচ্ছা, ভালো কথা, ইলেকট্রনিক সার্কিট 1 এ আপনাদেরকে মসফেট পড়ানো হয়েছিল, মসফেটের মেকানিজম, তারপর হচ্ছে এনমস পিমস, এগুলা কি সবার মনে আছে? নেক্সট ক্লাস আপনাদের কবে? শনিবার না? এরপরের ক্লাস কবে পড়ে? ওকে, বুধবার দিন। ওই দিন হচ্ছে সবাই, এটা সবার উদ্দেশ্যেই বলা, একটু লেখা বন্ধ করেন তো। মসফেটে যত বেসিক হচ্ছে আপনাদেরকে ইলেকট্রনিক সার্কিট 1 এ পড়ানো হয়েছিল, ধরেন হচ্ছে মসফেটের ওয়ার্কিং প্রিন্সিপাল, তারপরে এনমস পিমস এর স্ট্রাকচার, এরপরে হলো গেট ড্রেন সোর্সে কিভাবে কি ভোল্টেজ অ্যাপ্লাই করতে হয়, গেটে আপনার ভোল্টেজ কত, কারেন্ট কত, এই জিনিসগুলো যে একদম বেসিক যে টপিকগুলো, এই টপিকের উপরে আপনাদেরকে একটা প্রেজেন্টেশন দিতে হবে, ঠিক আছে? বুধবারের মধ্যে, আজকে হচ্ছে বুধবার, আপনারা 1 উইক টাইম পাবেন। সো রেকর্ডিং এর জন্য আগে থেকেই বলে রাখি, রেকর্ডিং এর জন্য আপনারা হচ্ছে যদি কেউ বিল্ডিং 1 এ করতে চান সেক্ষেত্রে 903 আপনাদের সাবস্টেশন ল্যাব যেটা আছে ওইটা অল টাইম ফ্রি থাকে, কারণ এখানে তো ল্যাবে ছাড়া তো এমনি নর্মালি তো এখানে ক্লাস হচ্ছে না। সো সাবস্টেশন ল্যাবে রেকর্ড করবেন, আর সবাই যদি সাবস্টেশন ল্যাবে করতে না পারেন বা সুযোগ না থাকে তাহলে হচ্ছে বিল্ডিং 1 এ করবেন। বুঝাইতে পারলাম? সরি, বিল্ডিং 2 তে, হ্যাঁ রাইট, বিল্ডিং 2 তে আপনাদের সব রুমই খালি থাকবে, যে কোনো একটাতে চাই করবেন। বুধবারের মধ্যে এটা হচ্ছে আপনাদের ফার্স্ট প্রেজেন্টেশন আপলোড করা লাগবে। আর যে কোনো 3 জনকে আমি হলো গিয়ে ক্লাসেও প্রেজেন্টেশন নিব, তো তাদেরটা ওইখানে আমি 2টা কাউন্ট করে দিব, ওটা অসুবিধা নাই, ঠিক আছে? কিংবা আপনারা রেডি করতে থাকেন, ক্লাসে কাদেরকে নিব আমি বলে দিব, শনিবার দিন বলে দিব, শনিবারে তাহলে ওদের 3 জনেরকে আর আলাদাভাবে রেকর্ড করতে হবে না। কথা বুঝাইতে পারলাম? আচ্ছা, আপনাদের ভিএলএসআই 1 কোর্স বা 2 কোর্স কোনোটা কি এবার করছেন? 1 এর জন্য এই জিনিসটা লাগবে। আমি সামনে যখন সিমস বোঝাতে যাব তখন আপনাদের লাগবে। সবকিছুতেই যেহেতু আমাদের ওই টপিকটা রিভিউ করা লাগবে, আর অনেকের হয়তো ভুলেও গেছেন, অনেকে পড়েন নাই, অনেক কাহিনী আছে।
তো অবশ্যই অবশ্যই এই কাজটা করতে হবে। সেটা তো ভালো, আমি তাহলে অল্প একটু পড়াইলে আমি আমার মেইন টপিকে তখন এন্টার করতে পারবো। হ্যাঁ ফাইন, তাহলে আপনাদেরকে যেই কাজটা দিলাম সবাই খাতায় লিখে রাখেন তো। মসফেটের হচ্ছে আপনার ওয়ার্কিং প্রিন্সিপাল, তারপরে ক্লাসিফিকেশনস, মানে একদম বেসিক যা যা আছে স্ট্রাকচার, এগুলোর উপরে প্রেজেন্টেশনটা দিতে হবে। তো কে কোন পার্ট নিয়ে কাজ করবেন আমাকে বলে দিবেন, এটা ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন নট গ্রুপ। আর আমি ক্লাসে কোন তিনজনকে প্রেজেন্ট করতে বলবো এটা আমি আপনাদেরকে শনিবারের মধ্যে কনফার্মেশন দিয়ে দিব। ওই তিনজন হচ্ছে বাইরে রেকর্ড না করলেও চলবে, ক্লাসে যখন প্রেজেন্টেশন দিবেন তখন ওর যে কোনো একজন বন্ধুকে দিয়ে রেকর্ড করা ওটা আপডেট করে দিবেন। হয়েছে? আচ্ছা রাতুলের হয়েছে, বাকি কয়জনের হয়েছে এটা? আজিজ, রাতুলের অ্যান্সার কি এসছে? A prime plus B prime plus C। আচ্ছা আপনার আজিজ? থ্যাংক ইউ। C into A prime plus B। আর কার কার হয়েছে? অনেকেরই এসছে হচ্ছে C into A prime plus B আকারে। C into A prime plus B এটা কয়জনের এসছে? তুলেন দেখি। C ব্র্যাকেটের মধ্যে A prime plus B। আচ্ছা বোর্ডে সলভ করতে যাচ্ছেন কে? রাতুলের আসে নাই? রিফা? আর বাকিরা কি করছি? নখ খাচ্ছি সবাই বসে বসে। হ্যাঁ বুধবারের আগে প্রেজেন্টেশন। একটা প্রেজেন্টেশনে কি মানে সবগুলো টপিক কভার করতে হবে নাকি নির্দিষ্ট কিছু? যদি সবগুলো টপিক কভার করতে পারেন তাহলে হচ্ছে সবচেয়ে ভালো। এখানে টাইমিং কোনো লিমিটেশন নাই যে আপনাকে 10 মিনিট প্রেজেন্ট করতে হবে, 5 মিনিট এরকম না, কিন্তু যাতে 10 মিনিটের নিচে না যায় এই জিনিসটা এনশিওর করতে হবে। হাইয়েস্ট আপনি যতক্ষণ পারেন, মেইনলি হচ্ছে এটা আপনার নিজের পড়ার জন্য। বুঝতে পেরেছেন? মসফেটের ওয়ার্কিং প্রিন্সিপাল সবকিছু ডিটেইলস একদম যত আপনার বেসিক আছে মসফেটের। 10 মিনিট তো যাবে না, 20 মিনিট 10 মিনিট যাই যাই ইয়ারা করে না, অনেক স্টুডেন্টই করে, আমরা নিজেরাও করেছি। আচ্ছা যারা টপিক লিখে রাখতে যাচ্ছেন একদম এমফাসাইজড ওয়েতে একটু টপিকগুলো লিখেন। ফার্স্ট অফ অল হচ্ছে ইন্ট্রোডাকশন টু মসফেট, মানে এর মধ্যে আপনার স্ট্রাকচার, ওয়ার্কিং প্রিন্সিপাল, বেসিক অপারেশন এগুলো পড়ে। তারপরে হচ্ছে টাইপস অফ মসফেট, যেটা বললাম যে আপনার এনমস, পিমস, এনহান্সমেন্ট এন্ড ডিপ্লেশন মোড চাইলে দিয়ে তাহলে এনমস পিমস ইয়ে থাকে। তারপরে হচ্ছে মসফেটের যে ক্যারেক্টারিস্টিক্স আছে না, আউটপুট কার্ভ সহ, মনে আছে? তাহলে মসফেটের ক্যারেক্টারিস্টিক্সটা লিখে রাখেন। আর এরপরে হচ্ছে আপনার যে ভোল্টেজ লেভেলগুলো, যে থ্রেশহোল্ড ভোল্টেজ এন্ড চ্যানেল ফরমেশন, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এটা যাতে সবার প্রেজেন্টেশনে থাকে। থ্রেশহোল্ড ভোল্টেজ এন্ড চ্যানেল ফরমেশন, এটা তো ওয়ার্কিং প্রিন্সিপালই আসে বলে। হ্যাঁ। আর মসফেট ফেব্রিকেশনটা ও তো আপনারা ভিএলএসআই করবেন, ওটা লাগবে না? ফেব্রিকেশন করবেন? আচ্ছা। আর মসফেট অ্যাজ এন অ্যাম্পলিফায়ার আর মসফেট অ্যাজ এ সুইচ, এইগুলা টপিকের মধ্যে থেকে যদি কেউ পুরোটা কভার করতে পারে তার জন্য ওইটা হচ্ছে প্লাস পয়েন্ট। আর অ্যাটলিস্ট হচ্ছে কয়েকটা জিনিস এই প্রেজেন্টেশনে থাকতে হবে। আর এই প্রেজেন্টেশনটা কিন্তু অন্যবার যেমন দিলেই মার্কস পাওয়া যায় এটা ওইরকম না, যেহেতু আপনাদেরকে রিভাইজ করানোর উদ্দেশ্যে দিচ্ছি। যদি প্রেজেন্টেশন আপ টু দ্য মার্ক না হয় সেক্ষেত্রে এটাকে কোনো কাউন্টে আনা হবে না। আর এটা ভেরিফাই করানো হবে হচ্ছে কল্যাণ স্যারকে দিয়ে। তো ওরকম ভাবে হচ্ছে প্রেজেন্টেশনটা প্রিপেয়ার করেন, বোথ স্লাইড, ইনফরমেশন সবকিছু। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এই অঙ্কটা বোঝেন নাই কয়জন? একটু হাত তুলেন দেখি।
তানভীর একজন, আর ওকে আমি প্রথম থেকে বলি, একদম ফার্স্ট লাইনে আমি যাকে যা কোয়েশ্চেন করবো ওভাবে অ্যান্সার দিবেন। প্রথম লাইন থেকে সেকেন্ড লাইনটা কিভাবে আসলো এটা কে বলবেন? আপনি না, আজিজ বলেন তো, ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনটা কিভাবে আসলো? মর্গানস থিওরাম। পাশে আপনি বলেন দেখি, মর্গানস থিওরাম কোনটা অ্যাপ্লাই করা হয়েছে, কোন লজিকটা? শাফি আচ্ছা, a প্লাস বি হোল বারের ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করেছি, ওটা কি আসে? a বার ইনটু b বার। তাহলে এখানে যেহেতু 3 ভেরিয়েবলস এর জন্য ছিল, আচ্ছা যখন আমরা সূত্র অ্যাপ্লাই করব তখন a কোন ফরম্যাটে আছে এটাকে নিয়ে আমরা এত বেশি কনসার্ন না হই। কারণ আমি a প্লাস b প্লাস c হোল বার যদি থাকতো তাহলে a বার ইনটু b প্রাইম ইনটু c প্রাইম লিখতাম না। তাহলে এর মাথার উপরে যেহেতু আরেকটা প্রাইম আছে, আমি বাই ডিফল্ট হচ্ছে ওই প্রাইমটাকে সবাই তো আমার লিখতে হবে, রাইট? এটা কিন্তু আমি ইগনোর করতে পারবো না। মাইন্ডটা তো আমাদেরকে এখানে হচ্ছে ফর্মুলাটা লিখে দিতে হবে যে আমাদের মর্গানস থিওরাম কোনটা ছিল, যে যেহেতু x প্লাস y হোল প্রাইম ইজ ইকুয়াল টু x প্রাইম ইনটু b প্রাইম। নট নেসেসারিলি যে আপনাকে সূত্র লেখার সময় 3 ভেরিয়েবলস দিতে হবে, আপনি জাস্ট বেস ইকুয়েশনটা বোঝাইতে পারলেই এনাফ। ওকে, এরপরের লাইনে দেখেন, আমার যখন হচ্ছে ডাবল প্রাইম থাকে, ডাবল প্রাইম থাকলে কি হয়, ওটা উঠে যায়, রাইট? তাহলে আমি ওরকম ভাবেও লিখেছে। লেখার পর এই যে দুইটা ফাংশন, এই দুইটার মধ্যে থেকে আমি কোনটাকে কমন নিতে পারি বলেন দেখি? সি কমন নেওয়া যায়। তাহলে সি কমন দিলে আমার লাস্ট কি থাকছে? সি ইনটু এ প্রাইম বি প্রাইম প্লাস বি, রাইট? আচ্ছা, যারা হচ্ছে গিয়ে লাস্ট ক্লাসটা করেছিলেন তাদেরকে আমি 4টা ফর্মুলা লিখেছিলাম না, সহায়ক উপপাদ্য। ওই ফর্মুলা লিস্টের মধ্যে দেখেন তো এই প্যাটার্নে কোনো কিছু পান কিনা, যে এ প্রাইম বি প্রাইম প্লাস এ বা এরকম ধরনের কোনো সূত্র কি আছে? কোনটা? 2 নাম্বারটা না, সেকেন্ড যে ইকুয়েশনটা আছে। তাহলে ওই সেকেন্ড ইকুয়েশনের সাথে আমার যদি এই ফরম্যাটিংটা মিলে যায় তাহলে হচ্ছে আমি এটা রিপ্লেসমেন্টে কি লিখতে পারবো? ধরেন আমার a প্রাইম b প্রাইম প্লাস b যদি এরকম ভাবে থাকতো, এটাকে আমরা b প্লাস a প্রাইম আকারে লিখতে পারতাম। জাস্ট ওই ইকুয়েশনটাকে এখানে হচ্ছে ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়েছে। বোঝা গেল? আচ্ছা, এখন বোঝেন নাই কয়জন? হাত তোলেন। যে কোনো কোয়েশ্চেন থাকলে ক্লিয়ার করে নেন, কোনো অসুবিধা নাই, না বুঝলে জিজ্ঞেস করেন। ওইটা মনে হয় সাবঅর্ডিনেট বা সাবঅর্ডিনেট টাইপের। জাস্ট হচ্ছে আপনার একটার সাথে যখন আমরা আরেকটা থেকে ট্রান্সফার করে দেই, ওই ট্রান্সফরমেশনটা করার জন্য যে ফাংশনগুলো আপনার অ্যাপ্লাই করতে হয়। কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, তাহলে হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে মানে বুধবারের মধ্যে কি কাজ করতে হবে সবাই কি বুঝতে পেরেছি? আপনাদের যে স্টুডেন্ট গ্রুপটা আছে না নীরব, ওইটার একটা ছবি তুলে দিয়ে রাখেন তো, যে প্রেজেন্টেশন যে বুধবারের মধ্যে দিতে হবে। আর বুধবারের পরে কিন্তু এটা আমি কোনোভাবেই অ্যালাউ করবো না। আপনাদের রেকর্ডিং এর যদি কোনো প্রবলেম হয়, এই প্রবলেমটাও সলভ করে দিলাম যে বিলিং 1-2 মিলে আপনারা রেকর্ড করতে পারবে। কারণ ওইখানে আপনারা কি বারে যান, মঙ্গলবার তো টোটাল দিনটাই হচ্ছে বিলিং 2 তে থাকেন, আর বাকি দিনগুলো হচ্ছে 1 এ থাকেন, সো ওভাবে করতে পারেন। আর যে 3 জনের প্রেজেন্টেশন আমি ক্লাসে নিব তাদেরটা আমি ইনশাআল্লাহ শনিবারের মধ্যে কনফার্ম করব। সো ওই 3 জনকে হচ্ছে আলাদাভাবে রেকর্ড করতে হবে না, ওদেরকে ক্লাসে প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? না না, ফরমাল প্রেজেন্টেশন মানেই ফরমাল, সে আমি অনলাইন প্ল্যাটফর্মে নেই অফলাইনেই যাই নেই। হাইস্ট 3 থেকে 4 জন কে আমি হচ্ছে ক্লাসে অ্যালাউ করবো, যাতে করে হচ্ছে আমি ওই প্রেজেন্টেশনটা শেষ করে আমার ক্লাসটাও কন্ডাক্ট করতে পারি, ওকে? আর ওই দিনে বুধবারের ক্লাস 10টা মানে এক্স্যাক্টলি 10টাই। আর যদি আপনাদের ভার্সিটি থেকে টাইম চেঞ্জ হয় 9টা হয়, তাহলে 9টা মানে 9টাই এরকম ভাবে আসবেন। কারণ একটা টাইম চেঞ্জিং এর কথা হচ্ছে, অলরেডি মনে হয় সিএসসি না বিবিএ কোন ডিপার্টমেন্ট জানি স্টার্ট করে দিয়েছে, এখন আমাদেরটা আমরা ফাইনাল ডিসিশন জানি না।